পাড়া মহল্লায় লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের চিন্তা, লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর পরামর্শ। জটিলতা কাটায় আজ থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন প্রবাসী শ্রমিকরা। টিকা মিলবে কাল থেকে। করোনার প্রভাবে চট্টগ্রাম বন্দরের ডিপোতে রপ্তানি পণ্যের স্তূপ ক্রেতার কাছে কবে পৌঁছবে তা অনিশ্চিত। কাল থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের 6 জেলায় 72 ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। বাদুড়ি করোনার বাহক, দাবি ব্রিটিশ গবেষকদের। বাদুড়ে শনাক্ত ভাইরাসের সাথে করোনার মিল 96%। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। রাজপথে লকডাউন কার্যকর হলেও পাড়া মহল্লার অলিগলিতে চলছে অকারণ ঘোরাফেরা। পুলিশ দেখলেই সরে পড়ে সবাই, চলে গেলেই আবার আগের অবস্থা। তাই বিধিনিষেধ মানাতে এখন আরও জোরদার হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালতও। এ যেন চোর পুলিশ খেলা। পুলিশ এলেই দৌড়ে ঢুকছেন বাড়িতে, পুলিশ চলে গেলে আবারও সেই আগের অবস্থা। চলমান লকডাউনে রাজপথ নিয়ন্ত্রণে রাখা গেলেও পাড়া মহল্লার অলিগলি আছে আগের চেহারাতেই। বাইরে বেরোনোর কারণ হিসেবে দিচ্ছেন উদ্ভট যুক্তি। না, আমার মাস্কটা আছে ওইখানে, কাজ ইলেকট্রিক কাজ করছি, ওইখানে মাস্ক রয়ে গেছে। ঘরের ভিতরে আসছি তো, আমি ভিতরে যাইনি আর কি। আচ্ছা, পড়ছি 5টা গিয়ে যখন 5টা যখন বাজবে তখন বন্ধ করি। এদিকে অকারণে বাইরে বেরিয়ে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন নগরবাসী, স্বীকার করছেন দোষও। আরেকজন যে আমাদের দোকানের, ওনাকে নিয়ে আসছে, ওই যে ওনারে দেখতে আসছে। না, ঠিক হয় না, এটা তো আগেই বললাম যে এটা ঠিক হয় না। আমার পাড়া মহল্লায় নজরদারিতে বেগ পেতে হচ্ছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দ্রুতই অলিগলিতে টহল আরও জোরদার হচ্ছে। হাইওয়ে রুটে আসলে নিয়ন্ত্রণ করাটা তো অনেক সহজ, কিন্তু পাড়া মহল্লার ভিতরে একটু ডিফিকাল্ট। কিন্তু এরপরেও আমরা ওইখানে আমাদের এই যে কনভয় পেট্রোল বা মোটর সাইকেল পেট্রোল এর মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। নিয়ম মোতাবেক আমরা তাদেরকে আইনগতভাবে আমরা হেফাজতে নিচ্ছি এবং আমরা ঊর্ধ্বতনের সাথে কথাবার্তা বলছি। প্রয়োজনে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষকে হয়তো বা তাদের আত্মীয়স্বজনের কাছে মুচলেকা ছেড়েও দেওয়া হচ্ছে। আর এই সংকট কাটাতে এখন প্রধান সড়কের বাইরেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা হুইমসিক্যালি বা আপনার আননেসেসারি বাসার বাইরে বের হয়েছেন, আমরা কিন্তু আজকে এখানে প্রায় 10 থেকে 15 জনকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন অঙ্কে কিন্তু অর্থদণ্ড আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের 4 দিনে গ্রেপ্তার 2000-এর বেশি, জরিমানাও করা হয়েছে অনেককে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানোর পরামর্শ জাতীয় কারিগরি কমিটির। এ নিয়ে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় করোনা সংক্রান্ত কারিগরির পরামর্শক কমিটির সভাপতি এসব কথা জানিয়েছেন। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় 1 জুলাই থেকে চলছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা। এদিকে সরকারের তরফেও এই বিধিনিষেধের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। কেউ যদি স্বাস্থ্যবিধি পারে। চলমান লকডাউনের রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে এবার মতিঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আমরা জানি যে মতিঝিল তো ব্যাংক পাড়া, আজকে যেহেতু ব্যাংক খোলা রয়েছে, এই লকডাউন পরিস্থিতিতে কর্মীরা কিভাবে আসা যাওয়া করছেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং সাধারণ মানুষ কতটা সচেতন এই করোনা নিয়ে? শুরুতে যেটি বলতে চাই তা হলো যে আজকে ব্যাংক খুলছে এবং ব্যাংক খোলা শুরু হবে 10টা থেকে। তবে ঠিক 10টার আগে থেকে ব্যাংকে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা আসতে শুরু করেছেন। আমি যা দেখছি তা হলো যে অধিকাংশই কিন্তু এই ব্যাংকে যারা আসছেন তারা পায়ে হেঁটে আসছেন, এছাড়া রিক্সা বা ব্যক্তিগত গাড়িতে আসছেন। তার আগে একটি বিষয় বলতে চাই যে লকডাউন যে আজকে 5ম দিন, সেই 5ম দিনের লকডাউনে আমরা বিভিন্ন সড়কে ঘুরে যে চিত্র পাচ্ছি তা হলো যে অন্য দিনের তুলনায়, বিশেষ করে প্রথম 2 দিনের তুলনায় আজকে বাইরে অনেক মানুষ এবং একই সঙ্গে ব্যক্তিগত
গাড়িও কিন্তু অনেক বেশি। এবং পুলিশের যে অভিযান কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান যেটি বা চেকপোস্ট, সেই চেকপোস্টগুলোতেও আজকে একটু শিথিলতা দেখছি। অন্য দিন যেমন প্রত্যেকটি গাড়ি আমরা দেখেছিলাম যে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের পরিচয় জানতে চাওয়া হচ্ছে, কিন্তু আজকে অনেক জায়গায় দেখেছি চেকপোস্টে যে তাদের অনেকটা ছেড়ে দেওয়া হচ্ছে এবং যদিও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু ব্যাপক আকারে যে জিজ্ঞাসাবাদ, প্রত্যেকটা গাড়ি জিজ্ঞাসাবাদ সেইটি কিন্তু করা হচ্ছে না। একই সঙ্গে আরেকটি বিষয় যেটি বলছিলেন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কতটুকু, সেটি হচ্ছে মানুষের মধ্যে যে স্বাস্থ্যবিধি মেনে চলা বা মাস্ক পরা, এইটি কিন্তু আমরা দেখছি সড়কে তারা এইটি মানছেন, কিন্তু বিশেষ করে বাজারে কিংবা কাঁচা বাজারে কিন্তু সেটি একেবারে নাই বললেই চলে। এছাড়া আরেকটি বিষয় সেটা হচ্ছে পাড়া মহল্লায় বা অলিগলিতে আজকেও দেখেছি যে মূল সড়ক থেকে যখনই পাড়ার অলিগলি যাচ্ছি তখনই অনেক মানুষ বাইরে আছেন, বাইরে আড্ডা দিচ্ছেন। একই সঙ্গে তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, তারা যেটি বারবার বলছেন যে তারা প্রয়োজনে বের হচ্ছেন, কিন্তু যখনই তাদের জিজ্ঞাসা করছি যে কি প্রয়োজন, তারা একটা অজুহাত দিচ্ছেন। তবে অনেকে আছেন যারা জরুরি কাজেই বের হচ্ছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে আজকে ব্যাংক খুলছে এবং এই মতিঝিলে অনেক গাড়ির চাপ, এবং আশেপাশে যে সড়কগুলো আছে রামপুরা কিংবা মগবাজার, সেখানেও দেখেছি যে গাড়ির চাপ অনেক এবং মানুষজন কিন্তু বাইরে বের হয়েছে। প্রথম যে 2 দিন ছিল তার তুলনায় আজকে অনেক বেশি মানুষ এবং গাড়ির চাপ বেশি। ব্যাংকপাড়া মতিঝিল থেকে লকডাউন পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। বিকেল থেকে করোনা টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন বিদেশগামী শ্রমিকরা। টিকা নিতে পারবেন কাল থেকেই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রাজধানীতে ফাইজারের টিকা আর জেলা পর্যায়ে সিনোফার্মের টিকা নেওয়া যাবে। টিকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে 2 সপ্তাহ ধরে ধর্ণা দিচ্ছেন প্রবাসীরা। গত বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন হলেও নিবন্ধন জটিলতায় টিকা পাচ্ছেন না বিদেশগামীরা। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে গত 6 মাসে নিবন্ধন করেছেন 2,46,000 কর্মী। এই তথ্য সুরক্ষা অ্যাপে সংযোজন করছে আইসিটি মন্ত্রণালয়। বিকেলে শেষ হবে এই কাজ। এরপর টিকার জন্য সুরক্ষায় নিবন্ধন করতে পারবেন বিদেশগামীরা। যারা বিদেশগামী প্রবাসী কর্মী ভাই বোনেরা আছে তাদের কাছে যত সহজ করা যায়, আমাদের এটা একটা লক্ষ্য, যাতে তারা আসলে সমস্যায় না পড়ে কিংবা কারো সহযোগিতা যদি নিতে চায় সেটাও যেন পারে, আর তাদের যেন ফিজিক্যালি এসে রেজিস্ট্রেশন করতে না হয়, এইটা হচ্ছে আরেকটা চাওয়া। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকার জন্য রাজধানীর 7টি হাসপাতাল প্রস্তুত। নিবন্ধনের পাশাপাশি মঙ্গলবার থেকে টিকা দেয়া শুরু হবে। নিজের জেলাতেও নেওয়া যাবে টিকা। মঙ্গলবার থেকে প্রবাসীরা রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এক্ষেত্রে প্রবাসীদের যেসব দেশে ফাইজার দরকার তাদের জন্য আলাদাভাবে তারা রেজিস্ট্রেশন করে সেই কেন্দ্রে যাবেন, আর অন্য দেশে যারা যাবেন যাদের ভ্যাকসিন দরকার, নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের ভ্যাকসিন না, তারা আমাদের বাংলাদেশের ঢাকা শহরে 40টা জায়গায়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং মেডিকেল কলেজ হাসপাতালে এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। কোভ্যাক্স থেকে 1 লাখ ডোজ ফাইজারের টিকা পেয়েছে সরকার। সৌদি ও কুয়েতগামী শ্রমিকরা পাচ্ছেন এই টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার চলমান লকডাউনের 5ম দিনের খবর জানাতে গাবতলী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, গাবতলীকে রাজধানীর প্রবেশমুখ বলা হয়। সড়কে আজকে মানুষের চলাচল সেখানে কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন দেখছেন? দেখুন, আজকে লকডাউনের 5ম দিন হলেও আজকে থেকে কিন্তু ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খুলে যাচ্ছে, যার কারণে সকাল থেকেই কিন্তু সড়কে বেশ গাড়ির চাপ রয়েছে। আমি যদি এই সড়কের চিত্র দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এই প্রবেশ মুখে যে বৃষ্টি রয়েছে, পুরো বৃষ্টিতে কিন্তু গাড়ির একটি জটলা রয়ে গেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রত্যেকটি গাড়িকে জিজ্ঞাসাবাদে রওনাতে চেষ্টা করছেন আনার, সেই জন্যই কিন্তু জটলাটা মূলত বেশ। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব বেশিরভাগ গাড়ি হচ্ছে ব্যক্তিগত গাড়ি। তার পাশাপাশি কিছুক্ষণ পরপর আমরা দেখছি সেনাবাহিনীর গাড়ির টহল, র্যাবের গাড়ির টহল, পুলিশের গাড়ির টহল আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া যে সকল পণ্যবাহী গাড়ি আছে সেগুলো কিন্তু আসলে তারাও কিন্তু বের হচ্ছে। তার পাশাপাশি ব্যাংকে যারা যাচ্ছেন, মূলত যারা ব্যাংকে চাকরি করেন তাদেরকে যেতে দেওয়া হলেও তার পাশাপাশি যারা ব্যাংকে লেনদেন করতে যাচ্ছেন তাদেরকেও কিন্তু যেতে দেওয়া হচ্ছে। সেই নির্দেশনা আছে বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে
যে কয়েকটি বিষয় নিশ্চিত করছেন, সেটি হচ্ছে যে সকল ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই ব্যক্তিগত গাড়িগুলোকে কেউ যাতে ভাড়া গাড়ি হিসাবে ব্যবহার না করেন সেই বিষয়টি তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং সেই জন্য তারা প্রত্যেকটি ব্যক্তিগত গাড়িকে তারা থামানোর চেষ্টা করছেন, থামিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। যদি তাদের সন্দেহ হচ্ছে তাহলে তারা মামলা দিচ্ছেন। অন্যথায় আমরা গতকালকে দেখি যে 6 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, সেই প্রক্রিয়াও কিন্তু তারা চালু রেখেছেন। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে পঞ্চম দিনে এসে লকডাউন অনেকটাই আসলে শিথিল হয়ে গেছে, ভেঙে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কাজ করছেন, তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছেন, টহল দিয়ে যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ আসলে এত বেশি পরিমাণে বেড়ে হয়েছে বিভিন্ন অজুহাত দেখে যে প্রত্যেকটি গাড়িকেও যদি জিজ্ঞাসাবাদের আওতায় আনা যায় বা আনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটি জটের সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি যারা হেঁটে বের হচ্ছেন তারা কিন্তু আসলে বিভিন্ন রকম অজুহাত দিচ্ছেন, তাদের অফিস খোলা রয়েছে বা বিভিন্ন রকম অজুহাত, যারাই বিনা কারণে বেরোচ্ছেন তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে। রাজধানীর গাবতলী থেকে লকডাউনের পঞ্চম দিনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। ঢাকার বাইরের বেশ কিছু জেলায় সংকট দেখা দিলেও রাজধানীর হাসপাতালে এখনও অক্সিজেনের ঘাটতি নেই, তবে রোগী ভর্তির আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। চিকিৎসকেরা বলছেন দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। রাজধানীতে কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর বাইরের চিত্র কোনো শঙ্কা তৈরি না করলেও ভেতরের চিত্র খুব একটা স্বস্তিদায়ক নয়। গত 2 সপ্তাহে রোগী ভর্তি বেড়েছে প্রায় 4 থেকে 5 গুণ। হাসপাতালগুলোর দেওয়া তথ্য বলছে মহাখালীর উত্তর সিটি কর্পোরেশনের কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছাড়া বেশিরভাগ হাসপাতালেই কোনো আইসিইউ বেড খালি নেই। গত মাসের প্রথম দিকে যেখানে রোগী ভর্তির সংখ্যা ছিল 4 থেকে 5 জন, এখন সেখানে রোগী ভর্তি হচ্ছে 20 জনের ওপরে। আমাদের কোভিডের জন্য 300 বেড বরাদ্দ, তার মধ্যে কিন্তু আজকে 196 জন রোগী ভর্তি আছে। এটা সকালের খবর, হয়তো এর মধ্যে হয়তো 200 ক্রসও করতে পারে, এরকম রোগী আসতেছে। এবং আমাদের আইসিইউ 10টা বেড কিন্তু একদম ফিল আপ থাকতেছে। তার মানে আমরা বলতে পারি যে বিগত 2 সপ্তাহের চেয়ে এখন কিন্তু রোগীর সংখ্যা প্রায় 30 থেকে 40% রোগী বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতালগুলোতে অক্সিজেনের কোনো সংকট নেই, যদিও বেশিরভাগ হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারলে আশঙ্কার কোনো কারণ নেই। সেন্ট্রাল ব্যবস্থার মাধ্যমেই রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব বলে জানান তারা। আমার যে অক্সিজেন যে প্রোডাকশন এই মুহূর্তে আছে সেটির ম্যাক্সিমাম গুড ইউটিলাইজেশন এবং বিভিন্ন ক্ষেত্রে সিপ্যাপটা ইউজ করা হাই ফ্লোর জায়গায়, সেটা আমরা সবাইকে নির্দেশনা দিচ্ছি এবং সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে দেখেন আমি কতটুকু অক্সিজেন সাশ্রয় করতে পারবো। সেটি করতে পারলে নিশ্চয়ই এই ক্রাইসিস আমরা মোকাবেলা করতে পারবো। তবে হাসপাতালগুলোর চিকিৎসার মান নিয়ে এখনো অভিযোগ আছে ভর্তি রোগীর স্বজনদের। নিয়মিত ডাক্তার না পাওয়া, সেই সঙ্গে নার্সরা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানান তারা। গাবুলিতি করে সবকিছু, দেখা যাচ্ছে সিস্টাররা গেলে খেজি দেয়, ডাক্তাররা মোটামুটি ভালো ভালো কথা বুঝায় কয়, কিন্তু সিস্টাররা মানে যা মন চায় তাও হেরা মানে খেজি দেয়, এনো নাই হেডা নাই এই সেখানে এরা কইতেই হয়। হঠাৎ করে কোনো রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমাদের নিজেরই অক্সিজেন লাগাতে হয় এবং ডাক্তারদের বলে এখন করোনার সময় বাসা থাকার চেষ্টা করবেন। হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও দীর্ঘস্থায়ী করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ি ও সাধারণ মানুষের চলাচল, তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে কর্মজীবীরা। এদিকে সড়কে আগের মতোই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধ অমান্যে গ্রেপ্তার 618 জন, জরিমানা গুনতে হয়েছে 161 জনকে। করোনা সংক্রমণ রোধে চতুর্থ দিনের লকডাউন চলছে। মাস্ক ছাড়াই চলতে দেখা গেছে অনেককেই। গণপরিবহন বন্ধ থাকায় অফিসে যেতে ভোগান্তিতে পড়েন অনেকেই। সোনাগাঁও হলে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট টয় করবো নাকি? আমার গাড়ির লাইসেন্স আছে, আছে সবকিছু আছে। আমার বন্ধুর গাড়ি নিয়েছি, লাইসেন্সের জন্য 4000 টাকা স্যার দিছে, মামলা দিছে। আসাতে অনেক কষ্ট হয়। এই যে বড় রাস্তা আছে, বড় রাস্তা দিয়ে কোনো গাড়ি পাওয়া যায় না এবং আসা দিয়ে ছোট রাস্তা দিয়ে আসতে হয়, ছোট ছোট অটো করে আসতে হয়। রাজধানীর উত্তরা, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ি সহ বিভিন্ন সড়কে যান ও মানুষের চলাচল বেড়েছে কিছুটা। রোববার হওয়ার কারণে অনেকগুলো সরকারি সেবা প্রতিষ্ঠান, জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা, যার কারণে রাস্তায় গাড়ির চাপও অন্য দিনের তুলনায় একটু বেশি। বাট আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের চেকের আওতায় নিয়ে আসছি। এদিকে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নিয়েছেন তারা। প্রশাসন বলছে বড় শিল্প প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একাধিক গাড়ি রাস্তায় নামছে। প্রাণ গ্রুপে অনেকগুলো সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তারা অনেক সময় চেষ্টা করছে যে
ওই একই জরুরি খাদ্যপণ্য কিংবা মাস্কের নাম ব্যবহার করে ঘোরার জন্য সেগুলো আমরা তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসছি। চলাচলের প্রেশার অনেক বেড়েছে, চাপ বেড়েছে। ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিদেশগামী যাত্রী আছেন, গার্মেন্টসের সাথে জড়িত মানুষজন আছেন। অযথা বের হচ্ছেন এরকম খুবই কম, যেহেতু অর্থনীতির চাকা ঘোরানোর স্বার্থে যারা অফিস করা দরকার এই সংখ্যাটা বেশি। এদিকে লকডাউনে বিভিন্ন পাড়া মহল্লায় যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। অন্যান্য খবরের সাথে সংবাদে আরও যা থাকছে। এখনও পাইকার না আসায় দুশ্চিন্তায় কোরবানির পশুর খামারিরা। নারায়ণগঞ্জে বেড়েছে অনলাইনে পশু বিক্রি। যানবাহনের সংখ্যা খুবই কম, বেশিরভাগই কিন্তু রিক্সা চলাচল করছে। এর বাইরে জরুরি যেসব যানবাহন আছে অ্যাম্বুলেন্স সহ সেগুলো আমরা চলাচল করতে দেখছি। আর এর আগে সকালে যখন আমরা এখানে দেখেছি তখন আমরা যেটি লক্ষ্য করেছিলাম সেটি হচ্ছে পুলিশের কড়াকড়ি যেহেতু সকালবেলা একটু কম থাকে, সেই সুযোগটিকে কাজে লাগিয়ে সকালে কিন্তু কিছু গণপরিবহন আমরা চলাচল করতে দেখেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু একেবারেই কমতে শুরু করেছে। এখন কিন্তু সেই ধরনের কোনো যানবাহন আমাদের চোখে পড়ছে না। আর সকালে যেহেতু কর্মমুখী মানুষের একটা ভিড়ও থাকে, বিভিন্ন যে পোশাক শ্রমিক সহ অন্যান্য যে শিল্প কারখানায় যারা কাজ করেন তাদের মধ্যে কারখানায় যাওয়ার জন্য আমরা কিন্তু মোড়ে মোড়ে তাদের যেই ভিড়টি দেখতাম সেটিও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমতে শুরু করেছে। এখন মূলত এর বাইরে যে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে কিছু ব্যক্তিগত যানবাহন কিন্তু চলাচল করছে। আর মূলত এখানে যেই চেকপোস্টগুলো থাকে সেখানে কিন্তু তাদের যে তল্লাশি সেটি সচরাচর শুরু হয় সকাল ৮টার পর। তো এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে যেসব যানবাহন, যেহেতু আজকে থেকে ব্যাংকও খোলা রয়েছে, এই পঞ্চম দিনে লকডাউনের পঞ্চম দিনে ব্যাংক খোলা থাকার কারণে গত ৪ দিনের তুলনায় আজকে স্বাভাবিকভাবেই সড়কে মানুষের চলাচলও বেশি। এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তদারকি করছেন? আইন শৃঙ্খলা বাহিনী বলছে মূলত তারা প্রত্যেকটি ব্যক্তিগত যানবাহন যেগুলো চলাচল করছে প্রত্যেকটি যানবাহনেই তাদের তল্লাশির আওতায় রয়েছে এবং যখনই কোনো যানবাহন তাদের সামনে পড়ে তখন তারা তাদের কাছে জানতে চান তারা কি প্রয়োজনে বের হয়েছেন এবং তাদের কাছে কি নথিপত্র কাগজপত্র রয়েছে সেগুলো তারা পরীক্ষা করে দেখেন। যদি যেসব প্রতিষ্ঠান খোলা রয়েছে তার সেই সব প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যদি সেখানকার কোনো কর্মকর্তা কর্মচারী যদি বের হন তবে তাদেরকে সেখানে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে অন্যান্য যেসব যেই জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন কেউ ওষুধ কিনতে কিংবা বাজার করতে সেক্ষেত্রেও তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সেখানে যাওয়ার সুযোগ দিচ্ছেন, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটি আমাদের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তো নগরীর অভ্যন্তরে এমন চিত্র থাকলেও এর পাশাপাশি আমরা দেখেছি যে নগরীর যেসব প্রবেশদ্বারগুলো রয়েছে, চট্টগ্রাম নগরীর দুটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও চেকপোস্ট বসিয়ে সেখানে তল্লাশি করছে। এর বাইরে চট্টগ্রাম জেলায় যে 7টি প্রবেশপথ রয়েছে সেখানেও কিন্তু পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি সদস্যরা কাজ করছেন, এমনটি আমাদেরকে এখানকার যারা জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন পাশাপাশি লকডাউনের সার্বিক বিষয় তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরীতে কাজ করছেন, পাশাপাশি যার যেসব ইউএনওরা রয়েছে তারা কিন্তু তাদের সংশ্লিষ্ট উপজেলায় তাদের যেই তদারকি কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন। তো এই ছিল মোটামুটি। ইফতেখার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, যেহেতু রাজশাহী সীমান্তবর্তী জেলা সেখানে লকডাউন পরিস্থিতি নিয়ে জানাবেন এবং সেখানের করোনার এই মুহূর্তের সার্বিক চিত্র নিয়েও জানাবেন। শুরুতেই লকডাউন পরিস্থিতি নিয়ে যদি বলি তো লকডাউনের আজকে পঞ্চম দিনে কিন্তু রাস্তাঘাটে মানুষের চলাচল অনেক বেড়েছে। আমি এখন রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানকার চিত্র যদি আপনাকে বলি, আমরা গত 4 দিনে যে চিত্র দেখেছি তার ঠিক অনেকটাই ভিন্ন চিত্র কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় যেমন রিক্সা বেড়েছে, অটো রিক্সা বেড়েছে, তেমনি খোলা শুরু করেছে। তো আমরা দেখেছি যে আজকে সকালেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কঠোর অবস্থানে রাজশাহী সকালে এই জায়গাতে কিন্তু সেনাবাহিনী 2-4টি গাড়ি নিয়ে তারা এখানে অবস্থান করে। যারা এখানে যেসব রিক্সা চলাচল করছিল বা যেসব মানুষজন চলাচল করছিল তাদেরকে কিন্তু তারা জবাবদিহির আওতায় নিয়ে আসছিল। অনেকেই আমরা দেখেছি যে মাস্ক মুখে ছিল না, তাদেরকে তারা মাস্ক দিচ্ছে, তাদেরকে মাস্ক পরতে বাধ্য করেছে এবং যারা বের হচ্ছে তাদেরকে কেন বের হচ্ছে
কি কাজে বেরোচ্ছে সেগুলো তারা জানার চেষ্টা করছে। তো আমরা দেখছি এই অবস্থার মধ্যেও কিন্তু মানুষের মধ্যে যে সচেতনতা বোধ সেইটি কিন্তু একেবারেই আমরা দেখছি যে কম। আপনি দেখতে পারেন যে রাজশাহীর যে এই সাইবারের 0 পয়েন্টে এখানে গত 5 দিনের তুলনায় আজকের চিত্র একেবারেই ভিন্ন। এখানে যেমন যানবাহনের সংখ্যা বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে, মানুষ বাইরে বের হচ্ছে। তো যেহেতু 5 দিন চলছে, মানুষের নানা অজুহাত আছে, তারা এক একজন এক এক রকম কাজের কথা বলে তারা বেরোচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ ব্যক্তিগত প্রয়োজনে বেরোচ্ছে, কেউ হাসপাতালে যাচ্ছে, এই ধরনের নানা অজুহাতে কিন্তু মানুষজন বের হচ্ছে। আর রাজশাহীর করোনা চিত্র যদি বলি, সীমান্তবর্তী এই জেলায় কিন্তু মৃত্যুর মিছিল একেবারে থামছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 18 জন মারা গেছে, তার মধ্যে 5 জন করোনা আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে 12 জন। আর 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 কি বলি যে হাসপাতালের চিত্র যদি বলি, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে 69 জন ভর্তি হয়েছে। সেইটির সঙ্গে যদি বলি যে 405টি বেডের বিপরীতে রাজশাহী মেডিকেল কলেজ এখন ভর্তি আছে 495 জন। অর্থাৎ হাসপাতালে প্রতিদিন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা করোনা ইউনিটের 13টি ওয়ার্ডে তারা চিকিৎসা দিচ্ছেন। আজকে থেকে হয়তো আরো একটি ওয়ার্ড চালু হবে। সেক্ষেত্রে হাসপাতালে যে 455টি বেড তারা আজ থেকে চালু করতে যাচ্ছে। তো এছাড়াও হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য যে সবচেয়ে যে বড় অবস্থা বিষয়টি, সেটা হলো অক্সিজেনের বিষয়টি। এই অক্সিজেন নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। লকডাউন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম ও রাজশাহী থেকে আমাদের সহকর্মীরা। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সহ 3 দেশের যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। বাকি 2টি দেশ হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এয়ারলাইন্সটির ওয়েবসাইটে বলা হয়, 15 জুলাই পর্যন্ত সব দেশ থেকে কোনো যাত্রী পরিবহন করবে না তারা। তবে আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক মিশনের সদস্যরা প্রবেশের অনুমতি পাবেন। এর আগে 15 জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। মহামারীর বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে দেশের রপ্তানি খাতে। চাহিদা অনুযায়ী জাহাজ ও খালি কন্টেইনার না পাওয়া, ট্রানজিট বন্দরগুলোতে জটের কারণে চট্টগ্রামের কন্টেইনার ডিপোগুলোতে জমেছে রপ্তানি পণ্যের স্তূপ। আটকে থাকে সব পণ্য কবে নাগাদ ক্রেতার কাছে পৌঁছানো যাবে তা স্পষ্ট নয় রপ্তানিকারকদের কাছে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগে ডিপোতে নিয়ে রাখা হয় নির্ধারিত শেডে। তারপর বিদেশি ক্রেতাদের নির্ধারিত ফ্রেইট ফরওয়ার্ডার্সের মাধ্যমে ভাড়াকৃত কন্টেইনারে করে তুলে দেওয়া হয় জাহাজে। পরে এসব কন্টেইনার কলম্বো, পোর্টকালাং এবং সিঙ্গাপুর বন্দর হয়ে চলে যায় গন্তব্যে। কিন্তু কয়েক মাস ধরে ট্রানজিট বন্দরে চলছে কন্টেইনার জট। খালি কন্টেইনারও মিলছে না, পাওয়া গেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণের বেশি। আছে জাহাজ সংকটও, ফলে রপ্তানি পণ্যের জটে দেশের কন্টেইনার ডিপোগুলোতে এখন ঠাঁই নেই অবস্থা। মাল নামাইতে পুরো গোডাউন সবগুলো ওভারফ্লো করছে, আর মাল নামানোর অবস্থা নেই। ওই অবস্থা না থাকার কারণে ট্রাকগুলি রাস্তাতে 100-200 ট্রাক দাঁড়াই আছে এক একটা ডিপোর সামনে। তো কন্টেইনার হয়তো নেই, কোথায় আমরা মাল ঢুকাবো? রপ্তানিকারকেরা বলছেন, চলমান সংকটে ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে 2 থেকে 4 সপ্তাহ। এক্ষেত্রে অনেক অর্ডার বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। একদিকে র মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে, আরেকদিকে আমাদের যে শিপমেন্টগুলি বিভিন্ন জায়গায় গিয়ে ব্লক হয়ে যাচ্ছে। কোনো শিপমেন্ট সিঙ্গাপুরে ডাম্পিং হয়ে পড়ে আছে, কোনো ইম্পোর্ট আবার কলম্বোতে পড়ে আছে। সংকট কাটাতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর দিকেই তাকিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমএলও বা শিপিং এজেন্ট যারা আছে, এই বিষয়টা তারাই দেখবে। চিটং পোর্ট তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে জাহাজ আসার পরে যত দ্রুত মালামাল খালাস করা যায়, কিংবা মালামাল শিপমেন্ট করে যত দ্রুত আমাদের এখান থেকে কন্টেইনার জাহাজ পাঠানো যায়। রোববার চট্টগ্রামের 19 ডিপোতে প্রায় 14,000 রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জমেছে। সাধারণ সময়ে যা থাকে গড়ে 2,000। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 2 দিন বিরতির পর আগামীকাল আবারও শুরু হবে ভারী বৃষ্টি। উজানে বৃষ্টির কারণে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে প্লাবিত হবে নদী তীরের অনেক এলাকা। এবার জুনে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 17% বেশি। তবে জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 6 জুলাই থেকে আবারও দেখা দেবে ভারী বৃষ্টি।
গত কয়েকদিন যাবতীয় দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছিল এবং এই বৃষ্টিপাতটা গতকাল থেকে অপেক্ষাকৃতভাবে কিছুটা কম হচ্ছে এবং আগামী আরও 2 দিন এই বৃষ্টিপাতটা অপেক্ষাকৃত কম থাকবে। এরপরে আবার বৃষ্টিপাতের প্রবণতা দেশের বিভিন্ন স্থানেই বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। উজানে ভারী বৃষ্টির কারণে পানি বাড়ছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা অববাহিকায়। আগামী 2-3 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এসব নদী। বন্যা কবলিত হতে পারে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও জামালপুরের কিছু এলাকা। পরে এই বন্যা উত্তর মধ্যাঞ্চলে বিস্তৃত হতে পারে, যা স্থায়ী হতে পারে 7 থেকে 10 দিন। এই ব্রহ্মপুত্র যমুনাতে পানি বাড়ছে এবং আগামী 2-3 দিনেও পানি বাড়ার একটা আশঙ্কা আছে। 3-4 দিন পরে পানি বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা আছে এবং আমরা জানি যে এই ব্রহ্মপুত্র যমুনার অববাহিকায় আসলে আমাদের দেশে প্রধান বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। উত্তরাঞ্চল ছাড়াও সুরমা, কুশিয়ারার পানি বাড়ায় বন্যা দেখা দিতে পারে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুরে। তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশু কিনতে খামারগুলোতে এখনও পাইকার না আসায় দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রাম ও মানিকগঞ্জের খামারিরা। করোনা পরিস্থিতির কারণে খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এদিকে নারায়ণগঞ্জে বেড়েছে অনলাইনে পশু বেচাকেনা। কুড়িগ্রামের কৃষক নুরুল ইসলাম বিগ বস নামের এই গরুটির দাম হাঁকছেন 10 লাখ টাকা। আকৃতির কারণে গরুটি হাটে নেওয়া কঠিন, কিন্তু লকডাউনের কারণে দেখা নেই পাইকারের। পার্টি তো আসতেছে না বাইরের, গরম বাইরের পার্টি না আসলে তো বিক্রি করার সমস্যা, হাটেও তো নিয়ে যাওয়া যাচ্ছে না। জেলায় কোরবানি পশুর চাহিদা 95,000, প্রস্তুত আছে 1,30,000, কিন্তু বাইরের ক্রেতা না আসায় শঙ্কায় পড়েছেন খামারিরা। পাইকার না আসতে পারে তাহলে আমরা সঠিক মূল্য পাবো না বা হয়তো আমাদের জন্য লস হতে পারে। লকডাউনে যেন খামারিরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বাজার সমূহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, যাতে করে আশা করা যায় যে কৃষকগণ স্বাচ্ছন্দ্যে গরু বিক্রয় করতে পারবেন। মানিকগঞ্জ সদরের এই খামারে রয়েছে নানা জাতের শতাধিক গরু। দাম ধরা হয়েছে 70,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। এছাড়া 11,000 খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 60,000 পশু। ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে ঢুকে আমরা তো পর্যাপ্ত দাম পাবো না, সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে কোরবানির পশু বেচাকেনা চলছে অনলাইনে। গত বছর অনলাইনে প্রায় 1 লাখ পশু বিক্রির পর এবারও ফেসবুক ও ওয়েব পেজে সাড়া মিলছে ক্রেতাদের। দূর দূরান্ত থেকে, মুন্সিগঞ্জ থেকে, ইভেন চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আমাদেরকে নক করছেন। কাস্টমাররা অনলাইনে ফোন করে ছবি চাচ্ছে, ছবি দেখে তারা পছন্দ হলে আসছে। শহরের বাসায় জায়গার অভাবে অনেকে খামারেই রাখেন পছন্দের পশুটি। বাড়তি এ সুবিধার কারণে সারাও বেশ ভালো। অনেক সময় দেখা যায় যে নারায়ণগঞ্জ থেকে ঢাকার লোকজনও বা আশেপাশের জেলার লোকজনও অনলাইনে গরু মহিষ কিনে তারা পছন্দের নিয়ে যাচ্ছে এবং আমরা এটা তদারকি করছি। কোরবানির বাজার ধরতে এবার নারায়ণগঞ্জে 3,300 খামারে 1,15,000 পশু প্রস্তুত করা হয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালের রিমান্ডে নিয়ে নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন আসামির পরীক্ষা শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। বরিশালের উজিরপুরে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় করা মামলায় গত 26 জুন ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের পর আদালতে হাজির করা হলে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন তিনি। ঘটনা তদন্তে রোববার 2 সদস্যের কমিটি গঠন করেন অতিরিক্ত ডিআইজি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। রিমান্ডে থাকাকালে যারা তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে, এই লোকগুলোকে শনাক্ত করার জন্য এবং প্রকৃত ঘটনাটা কী ছিল অনুসন্ধান করার জন্য আমাদের ডিআইজি মহোদয় 2 সদস্যের একটি কমিটি করেছেন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। কোলাহলমুক্ত পরিবেশে বেশ ফুরফুরে মেজাজে আছে জাতীয় চিড়িয়াখানার প্রাণীরা। গত মার্চ থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রাণীর 152টি বাচ্চা প্রসব হয়েছে। আষাঢ়ের দুপুর,
মনের খুশিতে পেখম মেলেছে ময়ূর, দল বেঁধে ডেকে উঠেছে। এ যেন নিজেদের মধ্যেই ভাব বিনিময়। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে দর্শনার্থী প্রবেশ বন্ধ। কোলাহলমুক্ত শান্ত পরিবেশে প্রাণীদের বিরক্ত করছে না কেউ। মনের আনন্দে দিন কাটাচ্ছে তারা। আমি তো খাওয়া দাওয়া করাই, আমি যা বলি হেরা তাই শোনে। আমার চেহারা দেখলে হেরা আমার কাছে চাইয়া থাকে, আমার কাছে আসে, শুয়ে থাকলে উঠতে খাড়ায়। গত 1 বছরে জলহস্তি, জেব্রা, আফ্রিকান ঘোড়া, ময়ূর সহ বিভিন্ন প্রাণীর পরিবারে এসেছে নতুন সদস্য। লোকজন না থাকাতে ওরা খুব ফুরফুরে মেজাজে আছে। এই ইম্পালাদের দুটি বাচ্চাও হয়েছে। চিড়িয়াখানার পরিচালক জানান, মাংসাশী প্রাণী বাঘ, সিংহ, চিতাবাঘ, ভাল্লুক, মেছোবাঘ, খ্যাকশিয়ালের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের শেডগুলোর চারপাশে প্রতিদিন করোনা প্রতিরোধী স্প্রে দেয়া হচ্ছে। চিড়িয়াখানার 60% কর্মকর্তা কর্মচারীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। দর্শনার্থীদের কোনো উত্তক্ততা করা নাই, অন্যদিকে তাদের খাবার মানটা ভালো। উভয় মিলে অ্যানিমেলটা তাদের সেক্সুয়াল ডিজায়ারটা বেড়ে গেছে। সো পপুলেশন করতেছে, ফলশ্রুতিতে আমরা কিন্তু বাচ্চা পাচ্ছি। যে কয়টা অ্যানিমেল বাচ্চা জন্ম দিচ্ছে আমরা চেষ্টা করতেছি শতভাগ এদেরকে বাঁচায় রাখতে। এই বিগত 3.5 মাসের মধ্যে আমাদের প্রায় 150-এর ঊর্ধ্বে নতুন অ্যানিমেলগুলো আমাদের এই চিড়িয়াখানা সংযোজিত হয়েছে। 186 একর জায়গা নিয়ে গঠিত দেশের সবচাইতে বড় চিড়িয়াখানা এটি। এখানে রয়েছে মাংসাশী 11 প্রজাতির 37টি প্রাণী, 19 প্রজাতির বড় প্রাণী 271টি, 18 প্রজাতির ক্ষুদ্র প্রাণী 198টি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের পাহাড় টিলায় খাসিয়া জনগোষ্ঠীর জীবনযাপন হুমকির মুখে। চা বাগান সম্প্রসারণের নামে পানপুঞ্জির গাছ কাটা কিংবা স্থানীয়দের জমি দখলে ক্ষুদ্র এই নৃগোষ্ঠীর জনজীবন হুমকিতে। খাসিয়া সম্প্রদায়কে বিশেষ ব্যবস্থায় ভূমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মৌলভীবাজারের বড়লেখার 11 বনখোলা পানপুঞ্জিতে নির্বিচারে গাছ কাটা, পানজুম ধ্বংস এবং জবরদখলের ঘটনা ঘটছে। এমন অত্যাচার নির্যাতনে প্রতি বছরই উচ্ছেদ হচ্ছে অনেক পরিবার। কখনো চা বাগান মালিকদের পক্ষ থেকে, আবার কখনো স্থানীয়রা জমি দখল করছে। তাই সবসময় উচ্ছেদ ভয়ে থাকে খাসি জনগোষ্ঠী। জেলার অধিকাংশ খাসি পুঞ্জির নেই ভূমির মালিকানা দলিল। চা বাগান থেকে লিজ নিয়ে কিংবা সরকারি জমিতেই তাদের বসবাস। এসব জমি বন্দোবস্ত নিয়ে পান চাষের বৈধতা চান তারা। পান গাছগুলা যখন কাটিয়া ফেলাইছে তখন এগুলো আবার লাগাইতে হয়, আরো অনেক বছর লাগে। এই ভয়ের মধ্যে আমরা আর থাকতে চাই না। আমরা সরকারের কাছ থেকে একটাই দাবি, সরকার যেন আমাদের নিরাপত্তা দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমি জটিলতা নিরসনে নতুনভাবে ভূমি ও বননীতির প্রয়োজন বলছেন গবেষকরা। পাশাপাশি তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত এবং নিজস্ব ঐতিহ্য সংরক্ষণের দাবি তাদের। যতটুকু জুম চাষ নিয়ে তারা আছেন বছরের পর বছর ধরে, এটি ঐতিহ্যগত সম্পত্তির অধিকার এবং এটাকে সংরক্ষণ করতে হবে এবং চা বাগানকে একটা ডিমার্কেশন লাইন দিতে হবে, এর বাইরে তারা আসতে পারবে না। তারাই এখানে পূর্ব থেকে আছে, বংশ পরম্পরায় আছে, তাদের এখানে কিন্তু একটা কাস্টমারি অধিকার জন্ম নিয়ে গেছে, কিন্তু আমরা সেটা এখন স্বীকার করি না। খাসিদের জীবন জীবিকা এবং সামাজিক নিরাপত্তায় সজাগ রয়েছে জেলা প্রশাসন। তাদের কিছু সমস্যা রয়েছে যেটি আসলে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে সমাধানযোগ্য। তো এটিও আসলে আমরা রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে জানিয়েছি। মৌলভীবাজারের 65টি পুঞ্জিতে প্রায় 30,000 খাসি জনগোষ্ঠীর বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্ব করোনায় একদিনে 5,800 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,23,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 39,93,000। এ পর্যন্ত আক্রান্ত 18,45,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, আর সর্বোচ্চ শনাক্ত ভারতে। ব্রাজিলে একদিনে 776 জন মারা গেছে, নতুন রোগী 27,000। আর ভারতে একদিনে 743 জনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে 40,000 মানুষ। এছাড়া রাশিয়ায় একদিনে 663 জন, কলম্বিয়ায় 582 জন এবং ইন্দোনেশিয়ায় 555 জনের মৃত্যু হয়েছে। স্পেনের বার্সেলোনায় ফের বেড়েছে সংক্রমণ। তবে বিস্তার কমায় শিগগিরই মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
বাদুড়ে শনাক্ত কিছু ভাইরাসের সঙ্গে কোভিড-19-এর 96% মিল পাওয়া গেছে। তাই বাদুড়ই করোনা ভাইরাস বহন করতে পারে বলে ধারণা লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষের। করোনার উৎস নিয়ে শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও বাদুড় সম্পর্কে সংগৃহীত তথ্য ভবিষ্যৎ মহামারী ঠেকাতে সহায়ক হবে বলে মনে করছেন তারা। চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর পেরিয়ে গেছে 18 মাস, তবুও নিশ্চিত হওয়া যায়নি এর উৎস সম্পর্কে। কোনো কোনো বিজ্ঞানীর মতে প্রকৃতি থেকে প্রাণীতে এবং পরে মানুষের সংক্রমিত হয়েছে কোভিড-19। তবে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে বাদুড়ে করোনা ভাইরাস বহন করার তথ্য মিলেছে, আর এই ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-19ও পাওয়া গেছে এই প্রাণীতে। বাদুড় থেকে শনাক্ত হওয়া কিছু কিছু ভাইরাসের সঙ্গে কোভিড-19-এর 96% মিলে যায়। তাই বাদুড়ি ভাইরাসটি বহন করেছিল এমন সুযোগই বেশি। তারপর সেটি অন্য কোনো প্রাণীতে স্থানান্তরিত হতে পারে। বাদুড় নিয়ে তথ্যের স্বল্পতায় মহামারীর সূত্রপাত এখনও অজানা বলছেন বিশেষজ্ঞরা। তবে ইউরোপে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য ভবিষ্যৎ মহামারীর ঝুঁকি কমিয়ে আনা। করোনার সঙ্গে সম্পৃক্ত 3 ধরনের বাদুড় থেকে নমুনা সংগ্রহ করে তার উপর গবেষণা চলছে। আশা করছি এসব তথ্য পরবর্তী মহামারী কোথায় শুরু হতে পারে সে সম্পর্কে ধারণা দেবে। গুহা, জঙ্গল ও মানব বসতি থেকে বাদুড় সংগ্রহ করা হয়েছে। এর তালিকা করে তাদের জীবনযাপন সম্পর্কে ধারণা পেয়েছি আমরা। এসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ। জাদুঘরটিতে গবেষণার জন্য সংগ্রহ করা হয়েছে নানা প্রজাতির বাদুড়। এখানে 1750-এর আগের নমুনাও রয়েছে। এ পর্যন্ত সংগ্রহে আছে 60,000 বাদুড়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। টাইগার ব্যাটসম্যানদের পর দাপট দেখিয়েছে বোলাররাও। স্পটলাইটে সাকিব ও মিরাজ জিম্বাবুয়ে সিলেক্ট একাদশকে অল আউট করেছে 202 রানে। প্রথম দিনে 2 উইকেটে 313 রান করেছিল টাইগাররা। দ্বিতীয় দিনে সেখানেই ইনিংস ঘোষণা করে সফরকারী দল। জবাবে শুরু থেকেই চাপে ছিল জিম্বাবুয়ে একাদশ। নিয়মিত উইকেট হারিয়ে 200 পার করেই গুটিয়েছে স্বাগতিকরা। অধিনায়ক মারুমা করেন সর্বোচ্চ 58 রান। ব্যাট হাতে উজ্জ্বল সাকিব বোলিংয়েও ছিলেন দুর্দান্ত। 34 রান খরচায় তার শিকার 3টি উইকেট। আরেক স্পিনার মিরাজও নিয়েছেন 3টি উইকেট। পেসারদের মধ্যে সফল শরীফুল, তার দখলে রয়েছে জোড়া উইকেট। 101 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে 22 রান তোলে বাংলাদেশ। ফিটনেস ইস্যুতে ভুগতে থাকা তামিম ব্যাট করা ছিল স্বস্তির কারণ। 2 দিন অনুশীলনের পর হারারে স্পোর্টস ক্লাবে 7 জুলাই থেকে শুরু হবে একমাত্র টেস্ট। জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের একমাত্র ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব। 8 বছর পর টাইগাররা খেলবে এই মাঠে। রেকর্ড স্বস্তির না হলেও ভালো কিছু স্মৃতি আছে এখানে। সম্প্রতি এই ভেন্যুতে যে ম্যাচ হয়েছে তা বলে দিচ্ছে আধিপত্য থাকবে পেসারদের। তবে স্পিনেও চমক দেখানো সম্ভব। আর গতি ও সুইংয়ে বিভ্রান্ত না হলে বড় রান করা ততটা কঠিন নয়। শহরের প্রাণকেন্দ্রে হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ের প্রধান টেস্ট ওয়ানডে ভেন্যু। করোনাকালে এক মাঠে সিরিজ আয়োজন এখন নিয়মিত। বাংলাদেশের সাথে ওদের 3 ফরম্যাটের মোকাবেলা এখানেই। 2013-র পর হারারেতে সাকিব মুশফিকদের খেলা। সবশেষ ম্যাচের ফলাফল মনে রাখার মতো। সেবার 143 রানের জয়ে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। 8 বছর আগে টাইগারদের প্রধান প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। হারারেতে ওদের দাপট তাই পরিষ্কার। এই স্টেডিয়ামে 5 টেস্টে 4 পরাজয়, সবকটাই বড় ব্যবধানে। ওয়ানডেতে 11 হারের বিপরীতে জয় 6টাতে। এখানে টি-20 খেলেনি বাংলাদেশ। হারারেতে পেসাররাই ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। তবে টিপিক্যাল আফ্রিকান কন্ডিশন নয় বলেই স্পিনারদের যে কেউ হতে পারে এক্স ফ্যাক্টর। সবশেষ পাকিস্তানের নোমান আলী যার প্রমাণ, আর এটা সাকিবের জন্য বাড়তি সাহস যোগাবে। 3 ফরম্যাটে সবশেষ ম্যাচের স্কোর কার্ড পেসারদের দাপট পরিষ্কার। বিশেষ করে টেস্টে গতি, সুইং ব্যাটসম্যানদের কাজটা কঠিন করতে পারে। সবশেষ 2 টেস্টে পাকিস্তান দেখিয়েছে এখানে রান তোলা ততটা কঠিন নয়। সর্বোচ্চ 510 রান ওদের। বিপরীতে জিম্বাবুয়ে পড়েছে বিপদে। বোর্ডের সর্বনিম্ন 132। ওয়ানডেতেও বড় রান করা সম্ভব। হারারে স্পোর্টস ক্লাব স্পেশাল সাকিব তামিমের কাছে। এখানেই আন্তর্জাতিক অভিষেক 2 টাইগার তারকার। 2006-এর আগস্টে সাকিব,
পরের বছর ফেব্রুয়ারিতে তামিম যাত্রা শুরু করেন ওয়ানডেতে। সাইদ সাদিক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ঝুঁকি আর মাঠের বেহাল দশায় বন্ধ হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। এ নিয়ে বাফুফের সিদ্ধান্তের অপেক্ষায় ক্লাবগুলো। মৌসুম দীর্ঘ হলে খেলোয়াড়দের বেতন, খাওয়া দাওয়া এমন সব জটিলতায় মোটা অঙ্কের লোকসান হবে ক্লাবগুলোর। সেজন্য দ্রুতই লিগ শুরুর দাবি ক্লাব সংশ্লিষ্টদের। মৌসুমের শুরুতে মুক্তিযোদ্ধা ক্লাবটিকে বাঁচাতে কাতর সেই আকুতি। ফেসবুকে তার আবেগঘন পোস্টটি যথেষ্ট ক্লাবগুলোর দৈন্যদশা বোঝাতে। মুক্তিযোদ্ধা help me, okay, I pray here 2018. লকডাউনে বেড়েছে ক্লাবগুলোর খরচ, তার উপর লিগ কমিটির দায় সারা মনোভাব, আবারও অন্ধকারে ঘরোয়া ফুটবল। পার্টিসিপেশন মানি হিসাবে এখন পর্যন্ত মাত্র 3 লাখ টাকা পেয়েছে বিপিএল এর ক্লাবগুলো। লিগ শেষে কত পাবে সেটাও অনিশ্চিত। বর্ষার জন্য খেলাধুলা বন্ধ, কিন্তু বন্ধ থাকলে হয়তো আমাদের বেতন সিস্টেম বা ক্লাবের পরিচালনা ব্যয় এটা কিন্তু বন্ধ না, এটা কিন্তু চলমান রয়েছে। লিগটা যদি যত সম্ভব শেষ হোক, শেষ যদি না হয় তাহলে বন্ধ করে দিয়ে আপনার চ্যাম্পিয়ন রানার্স আপ ডিক্লেয়ার করে দেয়। কঠোর লকডাউনে বন্ধ মাঠের খেলা, ক্লাব চাইলেও মাঠে ফুটবল আয়োজনে ঝুঁকি অনেক। মেক ডিসিশন ভেরি ফাস্ট। কবে লিগ শুরু হবে কিছুই জানি না। আশা করি বাফুফে এ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে। যদি বন্ধ হয় সেটা এখনই জানিয়ে দেওয়া উচিত, তাহলে পরের মৌসুম নিয়ে সবাই ভাবতে পারবে, ক্লাবগুলোরও খরচ কমবে। এ সময় লিগ পরিচালনা চ্যালেঞ্জিং। এফসির নিয়ম মেনে বায়োবাবলের মধ্যে খেলা চালানো যেতে পারে, তবে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এখানে এটা করা সত্যি কঠিন হবে। লিগ পরিচালনায় বর্ষার মৌসুম এড়াতে বরাবরই সোচ্চার বাফুফে, তবে লিগ কমিটির অব্যবস্থাপনায় সেটা কখনোই সম্ভব হয়নি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় দুই আসর এবার চলছে একসঙ্গে। ইউরো আর কোপা আমেরিকায় লড়াই এখন 4 দলে নেমে এসেছে। ইউরোতে স্পেন, ইতালি আর ইংল্যান্ডের সঙ্গে চমক ডেনমার্ক। অন্যদিকে কোপা আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনার ফাইনাল হওয়ার সম্ভাবনার পথে বাঁধা পেরু আর কলম্বিয়া। মেসি ম্যাজিক চলছে, আর্জেন্টিনাও এগুচ্ছে স্বপ্নের পথে। এবার অধরা ট্রফি জিতে অপূর্ণতা ভুলতে মরিয়া LM10 সতীর্থরাও সমর্থন দিয়ে যাচ্ছেন এই যাত্রায়। শেষ 8-এর বাধা মোটেও কঠিন হয়নি আলবিসেলেস্তেদের। মেসি যে ফর্মে আছেন তাতে 28 বছরের শিরোপা খরা কাটতেই পারে, কিন্তু তীরে এসে তরি ডোবার তিক্ততায় ভয় আবার লাগতেই পারে আর্জেন্টাইন সমর্থকদের। উরুগুয়ে হতাশ এবারে, টাইব্রেকে কলম্বিয়ার কাছে হেরে বিদায় সুয়ারেজদের। গোলশূন্য সমতার ম্যাচে পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার জয়ের নায়ক গোলকিপার অস্পিনা। মেসিদের সামনে বাধা কলম্বিয়া, সেটা পেরুলেই দেখা হয়ে যাবে ব্রাজিলের সঙ্গে। সেজন্য অবশ্য নেইমারদের উচ্চাতে হবে পেরুর চ্যালেঞ্জ। ব্যক্তিগত অর্জন না, দলীয় অর্জনটাই বড়। যেমনটা খেলছি তাতে পুরো দলকে অভিনন্দন জানাই। আমরা সবাই পরিবার থেকে দূরে। শিরোপাই আমাদের লক্ষ্য। সেমির লড়াই কঠিন হবে। কলম্বিয়ার অ্যাটাক দুর্দান্ত, খুব দ্রুত আক্রমণ করে ওরা। ওদিকে জার্মানি বধের পর ইংল্যান্ড এখন ইউরোজয়ের স্বপ্নে বিভোর। সেখান থেকে মাত্র 2 ধাপ দূরে 3 লায়ন্স। শেষ 8-এ ইউক্রেনের জালে 1 হালি গোল দিয়েছে, সেই সাথে ক্লিন শিটের রেকর্ডও ধরে রেখেছে সাউথগেটের দল। আরও একবার ইটস কামিং হোম স্লোগানে মুখর ইংলিশরা। 25 বছর পর সেমিতে উঠে কেইন স্টার্লিংরা আক্ষেপ নিয়ে ফিরতে চায় না। ফাইনালের পথে ওদের বাধা ডেনমার্ক, যারা 1992-এর সুখস্মৃতি মনে করেই যেন এগুচ্ছে। অন্যদিকে টানা 4 বার ইউরো নকআউট পর্বে ইতালি স্পেনের লড়াই। এবার সেমিফাইনালে মুখোমুখি 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। 2012-র ফাইনালে হারের ক্ষত এখনও পোড়ায়। সবশেষ আসরে শেষ 16-তে অবশ্য প্রতিশোধ তুলেছিল আজ্জুরিরা। এবার মানচিনির দলটা সবার মন জিতে নিয়েছে। কোচের কৌশল আর খেলার ধরনে ওরাই শিরোপার দাবিদার। বিশ্লেষকদের চোখেও তাই স্পেনের চেয়ে ঢের এগিয়ে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিস্টিয়ানো রোনালদো ভিড়তে পারেন পিএসজিতে, এমন গুঞ্জন চাউর হয়েছিল। ইতালিয়ান গণমাধ্যমের দাবি ইউভেন্টাসেই থেকে যাবেন পর্তুগিজ সুপারস্টার। এমনকি ইউভেন্টাসের সাথে আরও 2 বছরের চুক্তি নবায়ন করতে পারেন CR7। অন্যদিকে 2022 সালে পিএসজির সাথে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যেতে পারেন কিলিয়ান এমবাপে। চুক্তি নবায়ন প্রসঙ্গে এমবাপের অনুরোধ শুনছে না লা পার্সিয়ান ম্যানেজমেন্ট।
রিয়াল মাদ্রিদ ছেড়ে রাফায়েল ভারানের সম্ভাব্য গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড। এরই মধ্যে ফ্রেঞ্চ তারকা ব্যক্তিগত শর্তে রাজি হয়েছেন, তবে ট্রান্সফার ফি নিয়ে ঝুলে আছে রেড ডেভিলস। মেজর লিগ সকার থেকে প্রস্তাব পেলেও এখনই বার্সেলোনা ছাড়ছেন না সার্জিও বুস্কেটস। নিশ্চিত করেছেন এই গ্রীষ্মে ন্যু ক্যাম্পেই থাকছেন তিনি। নতুন মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে প্রথম মহাশূন্যে হাঁটলেন চীনের দুই নভোচারী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায় রোববার নভোচারী লিউ বমিং ও ট্যাং হংবো স্টেশনের কোর কেবিন থেকে বের হয়ে মহাশূন্যে হাঁটেন। সেখানে তারা প্রায় 6 ঘন্টা অবস্থান করেন। স্পেস স্যুট পরে মহাকাশ স্টেশন থেকে মহাশূন্যে বের হতে প্রস্তুত চীনের দুই নভোচারী লিউ বোমিং ও ট্যাং হংবো। এ সময় করান স্বাস্থ্য পরীক্ষাও। এরপর যান্ত্রিক হাতের সাহায্যে মডিউল থেকে প্রথমে বেরিয়ে আসেন বোমিং, পরে আসেন হংবো। তিয়াঙ্গন স্পেস স্টেশনের তিয়াংহে কোর মডিউলের বাইরে প্যানোরামিক ক্যামেরা স্থাপন ও যান্ত্রিক হাতের কার্যক্ষমতা পরীক্ষা করবেন তারা। বোমিং হংবো ছাড়াও এই মিশনে আছেন আরেক নভোচারী নাই হেইশেং। 17 জুন চীনের গংশু প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 2F রকেটে তিয়াঙ্গন স্পেস স্টেশনে পৌঁছান এই 3 নভোচারী। থাকবেন 3 মাস। এটি নভোচারীদের নিয়ে চীনের সবচেয়ে দীর্ঘ মিশন। এর আগে 6000 ঘন্টা প্রশিক্ষণ নিতে হয়েছে তাদের। এছাড়া মিশন চলাকালে মহাকাশে তাদের দুবার হাঁটার পরিকল্পনা আছে। এ পর্যন্ত 14 নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। 2022 সাল নাগাদ 11টি মিশন চালানোর পরিকল্পনা তাদের। এর মধ্যে 3 বার নভোচারী সহ 70 টন ওজনের স্টেশন তৈরিতে যুক্ত করা হবে বিশেষ 2টি পরীক্ষাগার, মডিউল সহ ক্রু মডিউল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।